সুপ্রিয় দূরের ও কাছের শিক্ষার্থীবৃন্দ, রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি জাহানারা আক্তার রনি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের আলোকে অধ্যায় 5-এর মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের ঢাকা বোর্ড 19-এর সৃজনশীল সমাধান করব। পূর্বে আমরা মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের যে সূত্রগুলো সম্মুখীন হয়ে সৃজনশীল করতে হতো সেগুলো আমরা আগেই জেনেছি। আজ আমরা একটা উদ্দীপক তৈরি করে নিয়েছি ঢাকা বোর্ড 19-এর আলোকে। জনাব সোহাগ যমুনা প্রকল্পে 5 লক্ষ টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করেন। আগামী 5 বছর মেশিনগুলো থেকে প্রাপ্য নেট মুনাফা প্রাক্কলন করা হয় যথাক্রমে প্রথম বছর 60,000 টাকা, দ্বিতীয় বছর 70,000 টাকা, তৃতীয় বছর 75,000 টাকা, চতুর্থ বছর 80,000 টাকা এবং পঞ্চম বছর 85,000 টাকা। জনাব সোহাগ সরল রৈখিক পদ্ধতিতে প্রকল্পটি অবচয় ধার্য করে থাকেন। এখন প্রথম প্রশ্নটি হচ্ছে যমুনা প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। আমরা গড় মুনাফার হার পূর্বের ক্লাসের সূত্র থেকে জেনে নিয়েছিলাম, সুতরাং আজকে দেখব যমুনা প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, গড় মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয় আমরা আগে জেনেছি। গড় মুনাফার হার নির্ণয় গড় মুনাফার হার নির্ণয়। গড় নিট মুনাফা, প্রথমে আসবে গড় নিট মুনাফা। গড় নিট মুনাফাকে আমরা বছরের সংখ্যা বা প্রকৃত আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। এবার আমরা দেখি এই উদ্দীপকে নিট মুনাফা সরাসরি 5 বছরে দিয়ে দিয়েছে। প্রথম বছরে 60,000, পরের বছর 70,000, পরবর্তী বছর 75,000, পরবর্তী বছর 80,000 এবং পরবর্তী বছর 85,000। এটাকে আমরা বছর সংখ্যা ছিল কয়টি? 5। 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করব। টোটাল যোগফল আসবে 3,70,000। 5 দিয়ে ভাগ করলে গড় নিট মুনাফার সূত্র আসবে 74,000। এবার গড় নিট মুনাফার পরে আমরা অবশ্যই জেনেছি গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র কি? প্রাথমিক, এখানে ভগ্নাবশেষ মূল্য নেই, সুতরাং লিখলাম প্রাথমিক বিনিয়োগকে আমরা 2 দিয়ে ভাগ করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক বিনিয়োগ আছে কত? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকাকে 2 দ্বারা ভাগ করলেই প্রাথমিক বিনিয়োগের মান বের হয়ে যাবে 2,50,000 টাকা। গড় মুনাফার হার নির্ণয় সূত্রে গড় নিট মুনাফা, গড় বিনিয়োগ। পরবর্তীতে আমরা কি বের করব বলো তো শিক্ষার্থী বন্ধুরা? গড় মুনাফার হার। সুতরাং গড় মুনাফার হার। গড় মুনাফার হার। গড় মুনাফার হার কীভাবে বের করতে হবে দেখি। গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। আমরা দেখেছি গড় নিট মুনাফার মান বের হয়েছিল 74,000 টাকা। গড় বিনিয়োগের মান বের হয়েছে 2,50,000 টাকা। এটাকে 100 দিয়ে গুণ করব। আচ্ছা, এটা 100 দ্বারা গুণ করলে আসবে 5 দশক শতক, দশক শতক, হাজার, অযুত লক্ষ ভাগ করলে বের হয়ে যাবে 29.6%। সুতরাং খুব সহজে আমরা বের করে ফেলেছি গড় মুনাফার হার কীভাবে বের করতে হয়।
এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর প্রশ্নটি যমুনা প্রকল্পের গড় মুনাফার হার বের করে ফেলেছি। এবার দেখব যমুনা প্রকল্পের পেব্যাক সময় কিভাবে নির্ণয় করতে হয়, এবং যমুনা প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করার পরে একাধিক প্রকল্পের ক্ষেত্রে পেব্যাক পদ্ধতিতে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় তা নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এখন পেব্যাক সময় নির্ণয় করতে হবে। আমাদেরকে কি করতে হবে? যমুনা প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করতে হবে। যমুনা প্রকল্পের পেব্যাক সময় নির্ণয়। এখানে বছরের সংখ্যা 5টি দিয়েছি আর বিবরণ লিখব। ছক ঘয়ের ঘর করে বিবরণ লিখলাম। বছর 1 সংক্ষেপে লিখলাম, বছর 2, বছর 3, বছর 4, বছর 5। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বছর পুরো টোটাল লিখে নিবে। এখানে আমি সংক্ষেপে লিখলাম। প্রথমে লিখব বিবরণে পেব্যাক সময় নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের আসবে নিট মুনাফা। প্রথমে কি আসবে? নিট মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীলে নিট মুনাফাগুলো সরাসরি দিয়ে দিয়েছে। নিট মুনাফা প্রথম বছরে 60,000, দ্বিতীয় বছরে 70,000, তৃতীয় বছরে 75,000, চতুর্থ বছরে 80,000, পঞ্চম বছরে 85,000। তার সাথে আমাদের কি করতে হবে? অবচয় যোগ করতে হবে। অবচয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছি অবচয় নির্ণয়ের সূত্রটি কি বলতো? অবচয় নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বছরের সংখ্যা বা প্রকৃত আয়ুষ্কাল। প্রাথমিক বিনিয়োগের মান কত ছিল? 5 লক্ষ টাকা। উদ্দীপকের মধ্যেই দিয়ে দেওয়া থাকে 5 লক্ষ টাকাকে। প্রকৃত আয়ুষ্কাল কত ছিল? 5 বছর। 5 বছর দিয়ে ভাগ করলেই আমরা অবচয়ের মান পেয়ে গেলাম 1 লক্ষ টাকা। নিট মুনাফার সাথে অবচয়ের মান কি করে দিতে হয়? যোগ করে দিতে হয়। সবগুলোতে আমরা অবচয়ের মান দিয়ে দিলাম। অবচয় যোগ করার পরে যে অ্যামাউন্টে আসবে তার নাম হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। আচ্ছা, এর সাথে 60,000-এর সাথে 1 লক্ষর সাথে যোগ করলে বের হবে 1,60,000 টাকা। এর সাথে যোগ করলে দাঁড়াবে 1,70,000 টাকা। এর সাথে 1,75,000 টাকা। এর সাথে যোগ করলে বের হবে 1,80,000 টাকা। এর সাথে 1,85,000 টাকা। তাহলে আমরা বের করে ফেললাম পেব্যাক সময়ে নগদ আন্তঃপ্রবাহ। শিক্ষার্থী বন্ধুরা, পেব্যাক সময়ে নগদ আন্তঃপ্রবাহ আমরা বের করে ফেলেছি। এবার খতে গিয়ে কি প্রশ্ন করেছে? খতে গিয়ে প্রশ্ন করেছে যমুনা প্রকল্পে পেব্যাক সময় নির্ণয় করার পরে একাধিক প্রকল্পের ক্ষেত্রে পেব্যাক পদ্ধতিতে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় আমাদের তা নির্ণয় করতে হবে। তাহলে পেব্যাক সময় নির্ণয় করি। পেব্যাক সময় নির্ণয়, এখানে প্রথমে লিখব বছর। কয়টি সংখ্যা? বছর 5টি। এরপর লিখব নগদ আন্তঃপ্রবাহ। শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা নগদ আন্তঃপ্রবাহ বের করেছিলাম। সেখানে কি লিখব? 1,60,000 প্রথম বছরে পেয়েছি, 1,60,000। দ্বিতীয় বছরে পেয়েছি 1,70,000। তৃতীয় বছরে পেয়েছিলাম 1,75,000। চতুর্থ বছরে 1,80,000। পঞ্চম বছরে 1,85,000। এবার ক্রমযোজিত নগদ প্রবাহ আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা নগদ আন্তঃপ্রবাহ প্রথম বছরটিকে আমরা ফলো করলাম। 1,60,000-এর সাথে দ্বিতীয় বছরটিকে যোগ করলে বের হবে 3,30,000। পরেরটির সাথে যোগ করলে বের হবে 5,05,000। পরের চতুর্থ বছরের সাথে যোগ করলে বের হবে 6,85,000। পঞ্চম বছরের সাথে যোগ করলে বের হবে 8,70,000। শিক্ষার্থী বন্ধুরা, আমরা
প্রাথমিক বিনিয়োগ আমাদের ছিল 5 লক্ষ টাকা। এখন আমাদের এডিসি নির্ণয় করতে হবে মূল বিনিয়োগের কাছাকাছি। তাহলে আমাদের মূল বিনিয়োগ হচ্ছে 5 লক্ষ টাকা, মূল বিনিয়োগের কাছাকাছি। এটাকে আমরা সি ধরব, এটার বরাবর বছরকে আমরা এ ধরব, পরবর্তী বছরটিকে আমরা ডি ধরব। আমরা আগে জেনেছিলাম একটা সূত্রের মাধ্যমে এ, সি এবং ডি এর মান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি এ কাকে বলে, যে বছরের ক্রমযোজিত বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ মূল বিনিয়োগের কাছাকাছি। সি হচ্ছে এবছরের ক্রমযোজিত বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। ডি হচ্ছে এবছরের পরবর্তী বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। আবার বলছি, এ হচ্ছে যে বছরের ক্রমযোজিত বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ মূল বিনিয়োগের কাছাকাছি। সি হচ্ছে ক্রমযোজিত বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। ডি হচ্ছে এবছরের পরবর্তী বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এবার আমরা সূত্র জেনে নেব। আমরা জানি পেবেক সময় সূত্র কি? এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখন আমরা দেখছি এর মান 2, এনসিওর মান মানে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 5 লক্ষ টাকা, সি এর মান হচ্ছে 3,30,000 টাকা ডিভাইডেড বাই ডি এর মান হচ্ছে 1,75,000 টাকা। বিয়োগ করলে এর মান বের হবে 1,70,000 টাকা। 1,70,000কে 1,75,000 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলেই আমরা পেবেক সময়ের মান পেয়ে যাব। ভাগ করলে বের হবে 0.97 বছর। এর সাথে যোগ করলে বের হবে 2.97 বছর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছিলাম একাধিক প্রকল্পের ক্ষেত্রে পেবেক পদ্ধতিতে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়? আমরা যমুনা প্রকল্পের পেবেক সময় কত পেলাম? যমুনা প্রকল্পের পেবেক সময় পেলাম 2.97 বছর। আমরা জানি পূর্বের সূত্রের ক্লাসে আমরা দেখিয়েছিলাম পেবেক সময় আমরা কোনটিকে গ্রহণ করব এবং বর্জন করব। একাধিক প্রকল্পের ক্ষেত্রে পেবেক পদ্ধতিতে যে প্রকল্পের পেবেক সময় কম হয় সেই প্রকল্পটি গ্রহণযোগ্য। এখানে কি লিখেছে? একাধিক প্রকল্পের ক্ষেত্রে পেবেক পদ্ধতিতে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। সুতরাং আমরা বলতে পারি একাধিক প্রকল্পের ক্ষেত্রে পেবেক পদ্ধতিতে যে প্রকল্পের পেবেক সময় কম সেই প্রকল্পটি গ্রহণযোগ্য এবং যে প্রকল্পটির পেবেক সময় বেশি হবে সেটিকে বর্জন করতে হবে। সুতরাং কোন প্রকল্পটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে? যে প্রকল্পের পেবেক পদ্ধতিতে পেবেক সময় কম হয় সেটাই গ্রহণযোগ্য। শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।